বিকাশবাবু, বর্তমান দিনে এই আক্রান্তের যে সংখ্যা শুরুটা কম থাকলেও বর্তমানে সময় যত গড়িয়েছে আক্রান্ত অনেকেই, কি বলবেন? একদমই ঠিক তাই। আমরা যখন 2014 সালে গুটিকতক আক্রান্ত মানুষ একসঙ্গে মিলিত হয়ে আক্রান্ত আমরা মঞ্চ করেছিলাম, তখন সংখ্যাটা আমাদের জানা বোঝার মধ্যে ছিল 113 মতো। এটা 2014 সালের জুন জুলাই মাসের কথা বলছি। কিন্তু তখনই আমাদের একটা আশঙ্কা ছিল যে রাজ্যে আক্রান্তের সংখ্যা দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং ঘটেছে ঠিক তাই। এখন বলা যেতে পারে 2025 সালে এসে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সারা রাজ্যের সর্বস্তরের মানুষই আক্রান্ত। সে ছাত্র হতে পারে, শিক্ষক হতে পারে, শিক্ষাকর্মী হতে পারে, চিকিৎসক হতে পারে, সে পঞ্চায়েত কর্মী হতে পারে, রাজ্য সরকারি কর্মচারী হতে পারে, সাধারণ দিনমজুর হতে পারে, পরিযায়ী শ্রমিক হতে পারে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দল যারা রাজ্য সরকারের সমালোচনা করে, প্রতিবাদ করে দেশের গণতন্ত্র সংবিধান অনুযায়ী, তারাও আজকে নানানভাবে আক্রান্ত। অর্থাৎ আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। আপনার যে আক্রান্ত হওয়ার যে বিষয়টা, কার্যত রাজ্য রাজনীতি পুরো তোলপাড় হয়ে গিয়েছিল এবং আপনাকে বিভিন্ন তকমাও দেওয়া হয়েছিল সমাজ বিরোধিতার। তো সেই জায়গা থেকে পরবর্তী সময় যে দীর্ঘ 11 বছর আপনাকে বিভিন্ন রকম মানসিকভাবে নির্যাতন করা, আইনি জটিলতায় জর্জরিত করা এবং আপনার পরিবার পরিজন কার্যত সকলকে কার্যত বিধ্বস্ত করে দেওয়ার একটা মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। 11 বছর পর সেই গ্লানি দূর হয়েছে। সেই জায়গা থেকে কি মনে করবেন যে এই রাজ্য সরকারের ভূমিকা, যেখানে 11 বছর পর প্রমাণ হলো যে আপনার যে ভূমিকা ছিল সেখানে আপনাকে যে একাধিক তকমা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক, তাই কি? হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করলেন সেটা 2012 সালের ঘটনা, এপ্রিল মাসে। এবং এটাও ঠিক, সেই কার্টুন ফরওয়ার্ড করাকে ঘিরে রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি, এমনকি বিশ্ব এটা নিয়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। তারপর 11 বছর ধরে সেই মামলার ঘানি টানতে হয়েছে। সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ প্রতিবাদ করলেও রাজ্যের সরকার কোনোভাবেই সেই মামলাটাকে প্রত্যাহার করেনি, বরং সেই মামলাটাকে নানান কৌশলে এটাকে দীর্ঘায়িত করেছে। দীর্ঘায়িত করে 11 বছরের পরে তাও কোনোভাবে তার একটা নিষ্পত্তি ঘটেছে। এই যে 11 বছরের যে ঘটনা, যন্ত্রণা, হেনস্থা ইত্যাদি ইত্যাদি, তার প্রেক্ষিতে বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে শুধু আমার ক্ষেত্রে নয়, সারা রাজ্যের বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আছে। ঘটনাটা কি না, রাজ্যের শাসক দল, তার আশ্রিত দুষ্কৃতী, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার একাংশ অনুপ্রাণিত হয়ে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের উপরে আক্রমণ নামিয়ে এনেছে। দেশের আইন সংবিধান বিরোধী আক্রমণ নামিয়ে এনেছে। এবার একটা রাষ্ট্রশক্তি, সে রাজ্যের সরকারের শক্তিটাকে আমি রাষ্ট্রশক্তি হিসাবেই বলতে চাইছি, সে যদি ভিন্ডিকটিভ মানে প্রতিহিংসাপরায়ণ হয় এবং তার রাষ্ট্রের সমস্ত শক্তিকে একটা মানুষের বিরুদ্ধে বা একটা মঞ্চের বিরুদ্ধে বা একটা সংগঠনের বিরুদ্ধে নামিয়ে আনে, তাহলে মানুষের বা সংগঠনের যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আমি আমার অভিজ্ঞতাতেই ভালো করে স্পষ্ট করে বুঝেছি। আপনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন দুর্নীতিপরায়ণ এই যে বিভিন্ন বিষয়গুলোকে মদত দেন এই পুলিশকে কাজে লাগিয়ে? একদম, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যাকে আমরা বলে থাকি বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে থাকেন যে মা মাটি মানুষের সরকার। এই সরকার আসীন হওয়ার আগে তিনি যে স্লোগান দিয়ে এসেছিলেন তার মধ্যে একটি হচ্ছে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, এবং বদলা নয় বদল চাই। তার সঙ্গে তিনি নিজেকে স্বঘোষিত সততার প্রতীক হিসাবে বলেছিলেন। এবং তিনি যেটা করছেন একবারে প্রথম দিন থেকে, 2011 সালে পালাবদলের দিন থেকেই, যে পরিকল্পনা মাফিক সকল মানুষের, শাসক দলের যারা সমালোচনা করবে তাদের উপরে আক্রমণ তিনি আনবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, দেশের গণতন্ত্র বিরোধী যে মানে আইন বিরোধী পদক্ষেপ তিনি নেবেন। এবং এই কাজটা করতে গেলে শুধু শাসক দলের যারা কর্তা ব্যক্তি তাদের দিয়ে হবে না, তাদের আশ্রিত গুন্ডা বাহিনীকেও তাকে ব্যবহার করতে হবে। এবং আশ্রিত গুন্ডা বাহিনীকে ব্যবহার করতে গেলে অর্থের প্রয়োজন হবে, এবং সরকারি অর্থকে ডাইভার্ট করে নানানভাবে সেই টাকাটা রাজ্য যে শাসক দল তার ফান্ডে যাচ্ছে। অর্থাৎ দুর্নীতিটা একেবারে পরিকল্পনা মাফিক, দুর্নীতিটা রাজ্য সরকারি স্তরে সরকারিকরণ করা হয়েছে এবং দুর্নীতি সেই কারণে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং দুর্নীতি করার পরেও ভোট লুটেরাদেরকে ব্যবহার করে সারা রাজ্যে যেখানে গুন্ডা, বদমাশ, বোমা, বন্দুক, পিস্তল রাজ্য প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট লুটের মাধ্যমে এই চেষ্টাটাও রয়েছে রাজ্য সরকারের তরফে, মমতা ব্যানার্জির তরফে, যে দুর্নীতিটা কোনো বড় বিষয় নয়। দুর্নীতিটাকে তাই তিনি একটা সামাজিকীকরণের চেষ্টাও করে চলেছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে দুর্নীতি তিনি করছেন, তিনি বুক বাজিয়ে করছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিছু বললেও তিনি সেটা শুনছেন না, এবং দুর্নীতির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে ভোট লুট করে যখন জয় ছিনিয়ে আনছেন বা জয়
আদায় করে নিচ্ছেন, তখন বলছেন এই তো সাধারণ মানুষ তো দুর্নীতির বিরুদ্ধে যাচ্ছে না। যদি দুর্নীতির বিরুদ্ধে যেত তাহলে বিগত 6টা বিধানসভার উপনির্বাচনে আমাদের মানুষ ভোট দিল কী করে? আপনি দুর্নীতির কথা বলছেন। দুর্নীতি বর্তমান দিনের জ্বলন্ত উদাহরণ, যেখানে সমাজের যারা সমাজ গড়ার কারিগর শিক্ষক সমাজ, আজ তাদের চাকরি চলে গিয়েছে। যোগ্য অযোগ্য মিলিয়ে দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে গোটা সমাজের মানুষকে। স্কুলগুলোতে শিক্ষক নেই। আপনি একজন অধ্যাপক, আগামী দিনে শিক্ষার ভবিষ্যৎ কিভাবে দেখছেন? দেখুন, 2011 সালের পরে 1 বছরে যায়নি, 12 সালে আমার উপর আক্রমণ হয়েছিল। তারপরে সারা রাজ্যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে এবং তার মধ্য দিয়ে 2014 সালে আক্রান্ত মঞ্চ আমরা তৈরি করে আমাদের রাজ্য প্রশাসনের কাছে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে, এমনকি দিল্লি থেকে যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভও আমরা করেছি। করে এটা আমরা স্পষ্ট বুঝেছি যে এখানে কোনো আইনের শাসন নেই, এখানে কোনো সংবিধানের শাসন নেই, এবং সে কারণে দুর্নীতি চরম লাভ করেছে। এবং সেদিনই আমি বুঝেছিলাম যে যদি সংবিধানসম্মত গণতান্ত্রিক রীতিনীতি এখানে কার্যকর না হয় তাহলে রাজ্যটা সব দিক থেকেই ধ্বংস হবে, শিক্ষা, স্বাস্থ্য, সব দিক থেকেই। এবং আমি 2011 সাল থেকে 2025 সাল অবধি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের আমি ছিলাম, এবং সেই কারণে সারা রাজ্যের শিক্ষা মানচিত্র সম্পর্কে একটা ধারণা আমার তৈরি হয়েছে। এবং সেই ধারণাতেই যেটা স্পষ্ট এবং আমার বলার অপেক্ষা রাখে না যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তার যদি বলা হয় তার কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে, তাহলে একাধিক নয়, প্রায় শতাধিক কারণ আমি লিখে দেখাতে পারি যে এই কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এবং আপনি শিক্ষক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিক্ষাদানের ক্ষেত্রে। সমাজে যে সমস্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রীরা তারা সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়, কিন্তু সেই ছাত্রদের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের একাংশকে বলতে দেখা যায় তারা সমাজ বিরোধী। তাদের মুক্ত মনে কার্যত তারা কুক্ষিগত করতে চায় গোটা শিক্ষা ব্যবস্থার সমাজ নিয়ে। তাদের সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আখড়া বলা হয়। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন সময় সমাজ বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়। শিক্ষক হিসেবে কতটা এটা বেদনাদায়ক আপনার কাছে? আপনার এই যে প্রশ্ন, এর অনেকগুলো দিকে উত্তর আছে। একটা কথা বলি যে মার্ক্সবাদ, আপনি কথাটা উল্লেখ করলেন, মার্ক্সবাদ বিশ্বব্যাপী এটা একটা গৃহীত মতবাদ। এটা কোনো বুজরুকি, গুজব, অপবিজ্ঞান, অলৌকিক কিছু বিষয় নয়, এর একটা বাস্তব প্রয়োগের জায়গা আছে। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য সেই যে আমাদের সকলেরই জানা থাকবে রাজতন্ত্রে, আমরা তো রাজতন্ত্র দেখিনি, আপনিও দেখেননি, আমিও দেখিনি, কিন্তু রাজতন্ত্র কেমন হয় তার একটা চলচ্চিত্র রূপ আমরা দেখেছি 1980-র দশকে হীরক রাজার দেশে চলচ্চিত্রের মধ্য দিয়ে। আমাদের প্রিয় বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ তৈরি হীরক রাজা দেশে। সেই হীরক রাজার দেশের রাজার শিক্ষা সম্পর্কে একটা নির্দিষ্ট বক্তব্য ছিল। কি সেটা না, এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে, অতএব কাল থেকে বন্ধ পাঠশালা। এবং তার শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে একটি পাঠশালা সেই রাজ্যে ছিল তাকে তুলে দেওয়া হয়েছিল, এবং তুলে দেওয়ার সময় সেই রাজার বচন শুনিয়ে তুলে দেওয়া হয়েছিল। সেই বচন কি না, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই, ইত্যাদি ইত্যাদি। হীরক রাজা বুদ্ধিমান করসভেদ জয়গান। এখন তো আর রাজতন্ত্র নেই, আমাদের দেশের ঘটনাচক্রে সংবিধান সম্মত যদি আমরা বলি সেটা গণতন্ত্র। এই গণতন্ত্রে যদি শিক্ষাকে আমাকে ধ্বংস করতে হয়, রাজতন্ত্রের রূপই ধ্বংস করতে হয়, তাহলে যে কৌশলগুলো মমতা ব্যানার্জির পক্ষে নেওয়া উচিত সেইটাই তিনি নিয়েছেন, যাতে আমাদের রাজ্য আজকে সর্বক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। এমন পিছিয়ে গেছে যে আমরা অন্য রাজ্যে অন্য জায়গায় গেলে আমাদের মাথা হেঁট করতে হয়। আপনি মাথা হিট হয়ে যাওয়ার কথা বলছেন। সমাজের একটা বিরাট অংশ ইতিমধ্যে ক্ষোভে ফুঁসছে। ইতিমধ্যে 26,000-এর চাকরি চলে গিয়েছে, এবং প্রাথমিকের প্রায় 34 থেকে প্রায় 40,000-এর প্রথম চাকরি যারা ইতিমধ্যে করছে চাকরিজীবী, তারাও চাকরি হারাতে পারে আশঙ্কা করা হচ্ছে বারবার, কারণ তাদেরও দুর্নীতির দায়ে তাদেরও প্যানেলটা রীতিমধ্যে প্রশ্নের মুখে। ভয়ঙ্কর ছবি তো আগামী দিন অপেক্ষা করছে। সরকারের কি পরিবর্তন এর মধ্যে একটা অন্যতম কারণ হতে পারে? ভবিষ্যতে যে সরকার আসবে এই ইস্যুটা কি তার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে কি মনে করেন আপনি? দেখুন, অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে অবশ্যই প্রভাব পড়তো, এবং সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল, ঘটেও যেত। কিন্তু আমরা দেখে আসছি 2018 পরবর্তী সময়কালে বিশেষ করে যে ভোট আর অবাধ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে না, এবং যুক্তরাষ্ট্র কাঠামোয় রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে এই কাজটাকে সংগঠিত করছে। অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে না। হয় হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে, নাহলে বাঙালি অবাঙালির মধ্যে বিভেদ তৈরি করে, নাহলে কর্পোরেট মিডিয়াকে ব্যবহার করে মগজ ধোলাই করে, অথবা নানা রকম উপঢৌকন দিয়ে
তারপরে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, তারপরে ওই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে নানান কৌশলে ভোট লুট হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের সংবিধান অনুযায়ী অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হওয়াটা প্রয়োজন অবশ্যম্ভাবী, কিন্তু আমাদের রাজ্যের সরকার এবং তার শাসক দলে যদি সদিচ্ছা না থাকে এবং তার উপরে যদি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারি যে সেনাবাহিনী বা কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কোনো কালে সম্ভব নয়। এবং আমরা 2018 পরবর্তী সময়ে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে রাজ্যের যে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার, রাজ্যের তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্যের পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সকলে মিলে আমাদের রাজ্যে একটা এমন পরিস্থিতি তৈরি করছে সেখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব না। এই অবস্থায় ওই নেপালের মতো বা শ্রীলঙ্কার মতো বা বাংলাদেশের মতো কি অন্য কোনো দেশের মতো এখানে একটা গৃহযুদ্ধ বা গণবিক্ষোভ ছাড়া বা গণ অভ্যুত্থান ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব না। আপনি গণ অভ্যুত্থানের কথা বলছেন, গণ অভ্যুত্থান যে কী ভয়ঙ্কর হতে পারে সেই ছবি ইতিমধ্যে আমরা চাক্ষুষ করেছি। নেতা মন্ত্রী প্রত্যেককে চোরের মতন করে যারা জেনজি তাদেরকে আক্রান্ত করছে এবং কার্যত গুড়িয়ে দিচ্ছে গোটা নেপালের বিভিন্ন জায়গায় আগুন। নেতা মন্ত্রী, আপনি যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যের নেতা মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেল খাটছে, সেই রাজ্যের আপনি একজন অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক হিসেবে সত্যি কি লজ্জা লাগে? লজ্জা তো লাগেই, শুধু লজ্জা করে তো আর ঘরে বসে লাভ নেই, আর লজ্জাতে তো সমস্যার সমাধানও হবে না। এবং নেপালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, গণ অভ্যুত্থান গণতান্ত্রিক পথে হোক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কাউকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, অর্থাৎ ধ্বংসের খেলা হচ্ছে, সেটা নিশ্চয়ই আমরা কেউ আশা করব না, চাইব না। কিন্তু যেহেতু যারা দুর্নীতি করছে, যারা মানুষ খুন করাচ্ছে, যারা ভোট লুট করাচ্ছে, আমার আপনার অধিকার কেড়ে নিচ্ছে, তারাই কিন্তু সন্ধ্যাবেলা টিভি চ্যানেলে বসে গলা বাজিয়ে তার পক্ষে কথা বলছে, তখন মানুষের রোষ, জনরোষ, গণরোষ কোন দিকে যাবে সেটা আগাম করে বলা মুশকিল। আমরা না চাইলেও এই ধরনের ঘটনা ঘটে যেতেও পারে। শেষ প্রশ্ন করব, ইতিমধ্যে অনেকেই বিভিন্ন জেলগুলোতে আমরা দেখি যারা দুর্নীতি করে তারা মুক্ত থাকে এবং সাধারণ মানুষ, অসহায় মানুষ তারা জেলের অন্তরালে থাকে। আক্রান্ত আক্রান্ত আপনি নিজে এবং আক্রান্ত আমরা নিয়ে একটা সংগঠন আপনার রয়েছে। এই বিষয়টা আপনারা আক্রান্ত এই বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, 2011 সালে তপন দত্ত তৃণমূল কর্মী খুন হয়েছিল, তার স্ত্রী এখনও বিচার পায়নি। প্রথমে কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ, তারপরে সিআইডি, তারপরে সিবিআই তদন্ত নির্দেশ হয়েছে, তা সত্ত্বেও পায়নি। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস 2012 সালে খুন হয়েছিল, তার মা তো মারাই গেছেন, বাবা এখনও বেঁচে আছেন, তার পরিবার কোনো রকম বিচার পায়নি। সাগর ঘোষ পাড়ুই থানা বীরভূমে খুন হয়েছিল, তিনিও তৃণমূলের একজন সমর্থক, তার পরিবারও বিচার পায়নি। শিলাদিত্য চৌধুরী একজন প্রান্তিক কৃষক, বিনপুর থানায় তার বাড়ি, এখন ঝাড়গ্রাম জেলার মধ্যে পড়ে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে ক্রিমিনাল কেস দায়ের করেছিল, ঝাড়গ্রাম জেলে তাকে 14 দিন কাটাতে হয়েছিল, এখন জামিনে আছে, কিন্তু তার নিষ্কৃতি মেলেনি। আমার একটা মামলার নিষ্কৃতি মিললেও তারপরেও আবার এই মমতা ব্যানার্জির সরকার কলকাতা পুলিশকে ব্যবহার করে একটা হেয়ার স্ট্রিট থানা আর একটা হরিদেবপুর থানাকে দিয়ে আরও 2টো ক্রিমিনাল কেস আমার বিরুদ্ধে দায়ের করেছে। এবং এই 2টো ক্রিমিনাল কেসের বৈশিষ্ট্য যদি দেখা যায় যে অভিযোগটা মিথ্যে, সে অভিযোগের ভিত্তিতে যে এফআইআর কপি তৈরি হয়েছে সেটাও মিথ্যে, এবং এফআইআরের মাধ্যমে যে কেস দায়ের হয়েছে পুলিশ কেস ক্রিমিনাল কোর্টে সেটাও মিথ্যের উপরে দায়ের হয়েছে, এবং তারপরে যখন পুলিশের কোর্টের নির্দেশে চার্জশিট তৈরি করে দেওয়া হয়েছে, চার্জশিটের বয়ানগুলোও মিথ্যে, এবং সমস্ত মিথ্যের উপরে নির্ভর করে বিচারকও ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করে দিচ্ছে। মানে অম্বিকেশ মহাপাত্র পলাতক, অম্বিকেশ মহাপাত্র অ্যাবসকন্ডেড, এই ধরনের চার্জশিটে লেখা হচ্ছে। অথচ আমি আমার বাড়িতে আছি, আমি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছি, আমি সব পাবলিক যে কোনো প্লেসে আমরা যাই, মিছিল মিটিংও থাকি। অম্বিকেশ মহাপাত্রকে কলকাতা পুলিশের হরিদেবপুর থানা চার্জশিটে লিখছে ক্রিমিনাল কেসের এগেনস্টে অম্বিকেশ মহাপাত্র পলাতক। অর্থাৎ মমতা ব্যানার্জি এই ধরনের মিথ্যাকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে দুষ্কৃতি রাজও কায়েম করেছে। অর্থাৎ দুষ্কৃতি রাজের অবসান দুষ্কৃতি রাজ দিয়ে, মানে দুষ্কৃতিমূলক কাজ দিয়ে হওয়া উচিত নয়, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এখানেও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ যেহেতু থাকছে না, একটা নির্বাচন, 2টো নির্বাচন, 3টে নির্বাচন লোকে দেখবে, যখন দেখবে দেওয়ালে ফিট ঠেকে গেছে, আমার অধিকার কেড়ে নিয়েছে, দুষ্কৃতিরাই দাপিয়ে বেড়াচ্ছে, তাহলে দুষ্কৃতিকে মোকাবিলা করতে যা করার জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, জনরোষের মধ্য দিয়ে করবে। এইভাবে কি অম্বিকেশ মহাপাত্রকে দমিয়ে রাখা যাবে? আমি একজন ব্যক্তিবিশেষ, আমাকে দমিয়ে রাখতে পারবে না, কিন্তু আমি তো এই কাজটা করি। আমি বারে বলছি গণ অভ্যুত্থান, জনরোষ, এটা একজনের রোষ নয়, বহু মানুষের রোষ এক জায়গায় আসবে। এবং 2024 সালের
14ই আগস্ট রাত্রিবেলা আজি করে ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যের মানুষ রাস্তায় নেমে এসেছিল। একবারে অশীতিপর, নবতিপর, বৃদ্ধ বিদ্যা থেকে শুরু করে অল্প বয়সী ছেলেমেয়েরাও রাস্তায় নেমে এসেছিল, মহিলারাও নেমে এসেছিল। অর্থাৎ একটা গণ অভ্যুত্থানের তৈরি হয়েছিল। তখন আশা করা গেছিল যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয়ে এখান থেকে কিছু শিক্ষা নেবে এবং নিশ্চয়ই তারা গণতন্ত্রের পথে, সঠিক ন্যায় বিচারের পক্ষে তারা কাজ করবে। কিন্তু মানুষ অভিজ্ঞতা থেকে বুঝে গেছে যে না, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার উভয়ে মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এবং এটা তারা, এই পরিস্থিতি তৈরি করতে দুটো সরকারই বাধ্য, বা দুটো সরকারের পেছনে যে শাসক দল আছে তারা বাধ্য। একবার ওই পথে চলে গেলে সেই অবস্থা থেকে ফিরে আসা যায় না, সেই জন্য তারা ফিরতেও পারছে না। এই অবস্থায় মানুষকে টিট ফর ট্যাটের ভূমিকায় যেতে হবে এবং সেটা জনরোষ, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে হতে হবে। তিনি প্রতিবাদী, তবুও তিনি আক্রান্ত, বারবার আক্রান্ত হতে তিনি রাজি, তবে প্রতিবাদ করা তিনি কিন্তু ছাড়বেন না। বিভিন্ন থানায় তার নামে অভিযোগ এবং তারপরেও তিনি কিন্তু অনমনীয়। তিনি একদম দৃঢ় সংকল্প নিয়েছেন গণ অভ্যুত্থান। অর্থাৎ সাম্প্রতিক সময়ে এই ছোট্ট শব্দটি যেন একটা সরকারকে কাঁপিয়ে দেওয়ার জন্যই যেন যথেষ্ট। তবুও এই শব্দই আগামী দিনের ইতিহাস ঘটছে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের পর নেপালে। তবে সেই শব্দ নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতির যেমন একটা বিস্তর আলোচনা শুরু হয়েছে, ইতিমধ্যে আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা হয়তোবা এই শব্দই নির্ধারণ করবে, এমনটা কিন্তু আশঙ্কা করছেন অনেকেই। তবে অম্বিকেশ মহাপাত্র তিনিও কিন্তু এই গণ অভ্যুত্থান শব্দটা কিন্তু বিশেষভাবে কিন্তু বারবার কথা বলার সুবাদে তিনি বারবার এই শব্দটা ব্যবহার করলেন। অর্থাৎ আগামী দিনে রাজনৈতিক রণকৌশল শাসক দলের কী হবে সেটা তো সময় বলবে, কিন্তু দুর্নীতি যে আপাতত গলার কাটা সে কথা বলাই বাহুল্য।